নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আপনারা বহু চ্যানেল দেখেন, কিন্তু এসটিভি বাংলা এমন কিছু তথ্যভিত্তিক খবর আপনাদেরকে তুলে ধরে যা সমাজকে একটা সঠিক পথ দেখায়। আপনাদের অনেক আবেদন ছিল যে আপনারা বিভিন্ন টাইপের প্রোগ্রাম দেখাচ্ছেন, কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে করে আমি পুলিশে চাকরি পেতে চাই, আমি আইএএস হতে চাই, আমি আইপিএস হতে চাই, আমি ডব্লিউবিসিএস হতে চাই। এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা আমাদের দরবারে করেন। তো আমরা সেটা মাথায় নিয়ে আজ এমন এক ব্যক্তিত্বকে আপনাদের সামনে দাঁড় করালাম, তার থেকে অনেক কিছু পাবেন। আমরা এমন একজন মানুষকে পেয়েছি, হয়তো তার পরিচয় নতুনভাবে দেওয়ার নেই, তাও একবার বলে দিই, আমাদের ডক্টর নজরুল ইসলাম, যিনি প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করে আজকে একজন প্রাক্তন আইপিএস অফিসার। আমরা স্যারের থেকে একটার পর একটা কিন্তু আমরা তথ্য পাচ্ছি, কিন্তু একটাই প্রশ্ন, জীবনের চেষ্টা আর নিষ্ঠা, এই দুটো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু একটা জায়গায় আসা যায়। আমার মনে হলো স্যারের একটা কথাই, যে যদি উনি সেই দিন ডিবেটে না আসতেন আর ওনার মাস্টারমশাই যদি বিদ্যাসাগরের সম্পর্কে বলতে না দিতেন, মনে হয় না যে উনি একটা স্বচ্ছ সমাজের ব্যাপারে এগোতে পারতেন। শুধু তাই নয়, তার সাথে উনি আরেকটা কথা বললেন, যে কথাটা হচ্ছে যে যত বাধা যত পরিশ্রম থাকুক না কেন, নিজের ইচ্ছা থাকলে সেটা সম্ভব। আমার একটাই প্রশ্ন স্যারের কাছে, এই সততা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা আপনার মাথার মধ্যে কার মাধ্যম থেকে মনে হলো যে এটা সম্ভব? দেখুন, আমার বাবা মা তাদের ব্যবহার থেকে প্রথম আমার মাথায় এটা ঢোকে। তারপর বললাম, সব থেকে বেশি অমরেন্দ্রনাথ পাল আমার শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি যখন গ্রামে প্রথম প্রাইমারি স্কুল করি, তো অন্য প্রতিষ্ঠান পরে করেছি, আমি সেই মাস্টারমশাইকে দিয়ে স্কুলের উদ্বোধন করিয়েছিলাম। তারপরে হাই স্কুলে সব শিক্ষক খুব এরকম আদর্শবাদী ছিলেন এরকম না হতে পারে, কিন্তু আদর্শবাদী শিক্ষকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়ে যেত। যেমন সিপিএম করতেন আব্দুল বারী বিশ্বাস, পরে মন্ত্রীও হয়েছিলেন, গঙ্গা প্রসাদ ঘোষাল, এরকম সেকুলার আদর্শবাদী শিক্ষকদের আমি সাহায্য পেয়েছিলাম। তারপরে যে ডিবেট করাটা, যে প্রভাত রায়চৌধুরী হেডমাস্টার হয়ে গিয়ে তিনি ডিবেটটা শুরু করেছিলেন। তো এরকমভাবে কলেজে আমি যে বললাম ডিবেটের সূত্র ধরে যাদের সঙ্গে আলাপ হয়েছিল, দেখুন শক্তিনাথ ঝা, খুব সেকুলার লোক, এখনও বেঁচে আছেন আমি যতদূর জানি। তারপরে যে দীপঙ্কর চক্রবর্তী, উনি অনেকেই নকশাপন্থী বলতেন, ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, প্রেসিডেন্সির ছাত্র ছিলেন, খুব বলিষ্ঠ লিখতেন তিনি এবং কথাবার্তা খুব বলিষ্ঠ ছিল, আমার ভালো লাগতো। তো ওনাদের প্রভাব ছিল। তারপরে ওই যে সৌমেন গুপ্ত বলছি, আমার এক ক্লাসমেটের মানে ভগ্নিপতি ছিলেন, উনি এখন আর বেঁচে নেই। দীপঙ্কর বাবু এখন আর বেঁচে নেই। তো এরকম ওই শক্তিনাথ ঝা বা দীপঙ্কর চক্রবর্তী, এই আদর্শবাদী লোক যারা নিজেদের আদর্শের জন্য যে লোক হেঁটেছেন, এরকম লোকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়ে যায় কলেজ জীবনে, স্কুল জীবনে। এটার ফলে আমি আরও আদর্শবাদী হয়ে যাই। ওই সময় আজকের দিনে যেরকম আপনার কি বলবো কম্পিটিশান বা আজকের দিনে যে পয়সার খেলা, সেই সময় কি ছিল আপনার এই ব্যাচের সময়? আমি 80 সালে পরীক্ষা দিয়েছিলাম। তখনও এই পরীক্ষাটাই অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করতো, এখন স্বাভাবিকভাবে তাদের সংখ্যা বেড়েছে। তো এই পরীক্ষাটা সাধারণ ছেলেমেয়েদের যেরকম ধারা হচ্ছে খুব কঠিন পরীক্ষা, আমার এরকম মনে হয়নি। যেটা আমার মনে হয়েছে যে এই পরীক্ষাটায় যে পড়াশোনা করে যে ধারণা, ইংরেজিতে যে কনসেপ্ট বলে, আমাদের ছেলেমেয়েরা কনসেপ্ট বলে ভালো বলবে, এই কনসেপ্টটা যদি পরিষ্কার থাকে তাহলে এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়া যায়। এবং কারো যদি মাধ্যমিক পর্যন্ত
ভালো পড়াশোনা থাকে তাহলে জেনারেল স্টাডিজ হয়ে যায়। আচ্ছা। আরও একটা ব্যাপার যেটা আমি জানতাম না আমার সময়ে, যে এই পরীক্ষায় প্রশ্নগুলো সে এই সিভিল সার্ভিস বলুন, নিট বলুন, আইআইটি জেই বলুন, এনসিইআরটির বইকে ফলো করে করে। আচ্ছা। ফলে যদি এনসিইআরটির বইগুলো আপনি পড়ে নিতে পারেন স্কুল জীবনে, তাহলে এখন যে হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু সিভিল সার্ভিস সিলেবাসে। আচ্ছা। আমাদের সময় কোনো এসএ পেপার ছিল না, জেনারেল স্টাডিজে দুটো পেপার ছিল, অপশনাল পেপার দুটো নিতে হতো। আচ্ছা। এখন একটা এসএ পেপার এসেছে, জেনারেল স্টাডিজ 4টে পেপার হয়েছে, আচ্ছা। আর অপশনাল পেপার একটাই নিতে হয়। আর প্রিলিমিনারি পরীক্ষাতে আমাদের সময় একটা পেপার পরীক্ষা দিতে হতো, এখন দুটো পেপার পরীক্ষা দিতে হয়। আচ্ছা। এই দুটো পেপারকে জেনারেল স্টাডিজ বলে, কিন্তু যে প্রথম পেপারটা একদম পিওরলি জেনারেল স্টাডিজ, যেমন আমরা পরীক্ষা দিচ্ছি যেরকম সেরকমই, কিন্তু দ্বিতীয় যে পেপারটা আছে সেটাতে অ্যাপটিটিউড সেট, বেসিক নিউমেরেশন, লজিক্যাল রিজনিং, এইরকম প্রশ্ন থাকে। তো এটা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল, আপনারা খেয়াল করে থাকবেন যে গ্রামের স্কুল পড়া ছেলে মেয়েদের এটাতে খুব অসুবিধা হতো, তো এই পেপারটা বাদ দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল। আচ্ছা। তো ইউপিএসসি একটা সমঝোতায় আসে, সেটা হচ্ছে যে পেপারটা থাকবে কিন্তু পেপারটার নম্বর র্যাঙ্কিংয়ের জন্য যোগ হবে না। আচ্ছা। কিন্তু এই পেপারটায় 33% মার্কস পেতে হবে। বাহ। ওদের 200 নম্বরের পরীক্ষা হয়, তো তার মধ্যে আপনাকে 66 নম্বর তুলতে হবে। যদি না তোলেন তাহলে অন্য পেপার দেখা হবে না। আচ্ছা। কিন্তু আপনি যদি এখানে ফুল মার্কসও পান তাহলেও এই নাম্বারটা আপনার র্যাঙ্কিংয়ে যোগ হবে না। অতএব র্যাঙ্কিংয়ে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিলে আপনার র্যাঙ্কিংয়ে শুধু ফার্স্ট পেপার থেকেই হবে, যেটা একদম পিওরলি জেনারেল স্টাডিজ। স্যার, আপনার কথা শুনেই আমি একটু বলি যে আপনি জীবনে ঘাত প্রতিঘাত চেষ্টা করে 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 বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে আজকে একজন প্রাক্তন আইপিএস অফিসার, একজন সাধারণ ছেলে মেয়ে যারা ভাবছে আমি এবারে মাধ্যমিক দিলাম, আমরা যদি আইপিএস অফিসার হতে চাই, সেই ধাপটা যদি একটু বলেন কিভাবে। দেখুন, আইপিএস বা আইএএস বা আইপিএসের জন্য আলাদা পরীক্ষা হয় না। ঠিক। এই পরীক্ষাটার নাম হচ্ছে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন। ওকে। এখানে যদি প্রথম দিকে নাম আসে 1, 2, 3, 4, তারা যে সার্ভিস চায় সেই সার্ভিসই পায়। সাধারণত এখানে প্রথম দিকে হয় আইএস বা আইএফএসে যায়, কারণ খুব পরিষ্কার যে ধরুন যদি একজন আইএস হয় তাহলে প্রথম পোস্টিং হবে এসডিও, এডিএম হয়ে তারপর ডিএম হবে, তারপরে সে এখানে সেক্রেটারি হবে, চিফ সেক্রেটারি পর্যন্ত হতে পারে। সেন্ট্রালে যদি যায় তাহলে সেখানে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত হতে পারে। আর যদি আইপিএস হয় তাহলে সে এসডিপিও হবে, অ্যাডিশনাল এসপি থেকে এসপি হবে, এখানে এসে ডিআইজি আইজি হয়ে ডিজি হবে। যদি সেন্ট্রালে যায়, ফোস্টার জেনারেলের একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে ডাইরেক্টর আইবি। তো তাহলে আইএসের যে চাকরিগুলো আছে সেগুলো আইপিএসের থেকে ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে। আইপিএস অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার শুধু কমিশনারেট আছে, যেমন কলকাতা পুলিশ এলাকায় আইপিএস অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, কমিশনার আছে, ডেপুটি কমিশনার পর্যন্ত আছে। এখানে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই, এখানে শুধু কালেক্টর আছে। তো এরকম জায়গাগুলোতে শুধুমাত্র আইপিএস অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, বা যেহেতু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে তারা একটু মানে ক্ষমতা রাখেন হাতে, প্রশাসনিক কথা, আমি ন্যায়সঙ্গত ক্ষমতা বলছি, অন্যায় ক্ষমতা বলছি না। স্যার, এখানে একটা প্রশ্ন আমার একটু জানতে ইচ্ছা করছে যে আপনি ডব্লিউবিসিএস করার পরেই আইপিএস হয়েছেন, তো কেউ কি ডাইরেক্ট আইপিএস হতে পারে, এরকম কোনো অপশান আছে কি? তো আমি তো ডাইরেক্ট আইপিএসই হয়েছি। আচ্ছা। দেখুন, আইপিএস যদি কেউ হতে চায় তাহলে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষা দিয়ে সে যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস কোনো রিজার্ভ কাটে তাহলে অনেক বেশি র্যাঙ্ক করে আসতে পারে। যেমন আমি বলবো শুধু আইএসেও আসতে পারে, যে আমি তো 148 করে আইএস পাইনি বা আইপিএস পাইনি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এরকম লোক আপনি পাবেন যে 365 করে হয়তো আইএস আছে, কি 500 করেও আইএস আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওই যে একটি মেয়ে যে পরে যার চাকরি বাতিল হলো, তার বাবার অধিকারী,
তো সে কিন্তু 840 করে আইএস হয়েছিল, আচ্ছা রিজার্ভ ক্যাটাগরি বলে। আচ্ছা তো জেনারেল ক্যান্ডিডেট যদি হয় তাহলে ধরুন এখনকার যা চলছে তাতে এই যদি 100-র নিচে তার র্যাঙ্ক যদি না থাকে তাহলে আইএস হবে না, ওকে জেনারেল ক্যাটাগরি যদি হয়, বা আইএফএস হবে না। আইপিএস হতে গেলেও তাকে এই দেশের মধ্যে থাকতে হবে। জেনারেল না হলে অন্য কথা, আর না হলে তাকে অন্য সার্ভিসে যেতে হবে, সেই সেন্ট্রাল সার্ভিসগুলো, রেভিনিউ সার্ভিস বা রেলওয়ে সার্ভিস বা ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস, অনেক সার্ভিস আছে, গোটা 30 সার্ভিস আছে। এই গ্রুপ হয়ে যাওয়ার পর বি গ্রুপের সার্ভিসও আছে। স্যার এখানে একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ থেকে আইপিএস খুব কম বেরোয়, আদার স্টেট থেকে বেশি বেরোয়, এটা হওয়ার কারণ কি? ধরুন আইএস আইপিএস এখান থেকে কম হওয়ার কারণ হচ্ছে এখানে স্কুলে পড়ানো হয় না, কলেজে পড়ানো হয় না। ঠিক। এবং আর একটা ব্যাপার হচ্ছে আইএস আইপিএস অফিসারদের কাজকে এখানে মানে আন্দোলন করে মারধর করে এমন একটা জায়গায় নিয়ে এসে খুব সম্মানজনকও মনে করে না। আচ্ছা এখানকার বাবারা ছেলে মেয়েকে ডাক্তার করতে চায়, ইঞ্জিনিয়ার করতে চায়। আপনি যদি বিহারে যান বা উড়িষ্যাতে যান, সেখানে দেখবেন যে একজন বাবা মা ছেলেকে আইএএস বা আইপিএস এসব চাকরিতে বেশি দিতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার থেকে। এরকম বিভিন্ন কারণে হতে চায় না, কেউ হতে চাইলেও হতে পারে না। কারণ আমি উদাহরণ দিয়ে বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন জেনারেল স্টাডির যে সিলেবাস আছে তাতে ইতিহাস থাকে, ভূগোল থাকে, জেনারেল সায়েন্স থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, ইকোনমিক্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সবগুলো থাকে। তো আমি বললাম যে ভালো ছাত্র ছিলাম স্কুল জীবনে, ক্লাসে ফার্স্ট হতাম, ভূগোলে তখন 50-এর মধ্যে 50 পেতাম, 49 পেতাম, 48 পেতাম, 48 বেশি নাম্বার আমি পাইনি, কম। আচ্ছা। কিন্তু আমি যখন সিভিল সার্ভিসের সিলেবাসটা দেখছি তখন দেখছি আমি যে ভূগোলের কিছু জানি না। তো এটা কী করে হলো? তখন আমি চিন্তা ভাবনা করেছিলাম, আমি পরবর্তীকালে এটা নিয়ে লিখেওছি। আমার স্কুলে যখন শতবর্ষ হয় সেই অনুষ্ঠানে গিয়ে আমি এটা বলেওছি যে ছেলেমেয়েদের কীভাবে নষ্ট করে দিচ্ছে। যে ধরুন আমার ক্লাস 5-এ যে ভূগোলের বইটা ছিল সেটা তো সিলেবাস লেখা ছিল, এবং সিলেবাস ঠিক করা হয় যে 5-এ কী পড়ে গিয়ে 6-এ কী পড়তে হবে, 7-এ কী পড়তে হবে, এইটা পড়তে হবে। তো সেখানে ধরুন 250 পৃষ্ঠার একটা বই ছিল। আমার ক্লাস 5-এর কথা খুব পরিষ্কার মনে আছে, আমার 40 পৃষ্ঠা পড়ানো হয়েছে। আচ্ছা। তো 40 পৃষ্ঠা ভালো করে পড়েছিলাম, সব প্রশ্ন একদম ঠিক ঠিক লিখেছিলাম। আমি 50-এ 50 পেয়েছিলাম, কিন্তু বাকি যে 210 পৃষ্ঠা আমি তো পড়িনি। সেই রকম 5, 6, 7, 8 আপনি যদি গড় পড়তে 250 পৃষ্ঠা করে ধরি তো আমার 1000 পৃষ্ঠা পড়ার কথা ছিল। আমি পড়েছি 40 × 4 160, অর্থাৎ আমি 100-র মধ্যে 16 মাত্র পড়েছি, 1000-এর মধ্যে 160। তো আমি তো 84% আমি জানি না। আমি অরোরা বোরেলিস জানি না, অরোরা অস্ট্রেলিস জানি না, আমি আইস বুক জানি না, আমি আমেরিকা মহাদেশ সম্পর্কে কিছু জানি না, আমি অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু জানি না। এটা হয়েছে যে আমাকে স্কুলে পড়ানো হয়নি, আর আমি পড়িনি। আমি মনে করছি আমি ভূগোলে মহাপণ্ডিত আছি। এটা একটা উদাহরণ দিলাম। তো আমি যখন এইটা জেনারেল স্টাডিজে পড়তে যাচ্ছি, আমাকে নতুন বই কিনে এসে পড়তে হচ্ছে। আমার অন্য ছেলেরা যখন অন্য পড়া তৈরি করছে, আমাকে যেটা স্কুলে শেখার কথা ছিল সেটা পড়ছে। আরও একটা, তখন জেনারেল স্টাডিজে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ছিল, এখন এটা বাদ দিয়েছে। আমার কপাল খারাপ, আমার মধ্যে পড়েছিল। এবং আমাদের স্কুল জীবনে যে হায়ার সেকেন্ডারি, পুরানো হায়ার সেকেন্ডারিতে এটা কোর ম্যাথামেটিক্সে পড়ানো হতো। আর আমাদের মাস্টারমশাইরা মহাপণ্ডিত ছিলেন, তারা বললেন যে কোর ম্যাথামেটিক্স পরীক্ষা তো বোর্ডে হবে না, ওটা তো জোর দেওয়ার কোনো দরকার নেই। এখন বুঝি যে কোর ম্যাথামেটিক্সটা আমাকে পড়ার দরকার ছিল, ইলেকটিভ ম্যাথামেটিক্স না পড়লেও আমার অসুবিধা হতো না। তো কোর ম্যাথামেটিক্সে মেন পড়িনি, আমি মোড পড়িনি, আপনি মিলিয়ন পড়িনি, আমি স্ট্যান্ডার্ড ডিভিশন কিচ্ছু জানি। আমি যখন প্রশ্ন দেখছি, সিলেবাস দেখছি, আমাকে আবার সেই স্কুল জীবনের অঙ্কের বই কিনে নতুন করে পড়তে হচ্ছে। যে ছেলেটা ভালো স্কুলে পড়েছে সে তখন অন্য সাবজেক্ট পড়ছে। একদম। তো এর ফলে এই যে কম কেন হয় বুঝতে পেরেছি। আর আমাদের কলেজের কথা তো বলেনি না, শিক্ষামূলক অনেক পিছিয়ে।
ক্লাসই হয় না। আমি একটা কলেজ করেছি, মাস্টারমশাইরা বাড়িতে প্রাইভেট পড়ান, প্র্যাকটিক্যাল পর্যন্ত অন্য জায়গায় করতে হয়। আমি যে কলেজ করেছি সেখানে ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে অনার্স আছে, কিন্তু সেখানে যে অনার্স পড়ানো হয় আমার কষ্ট হয় যে আমরা কত পিছিয়ে আছি। হ্যাঁ, তো তাহলে পরীক্ষা দেবে কী করে? আমি তো বললাম যে আমি কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট যখন দেখলাম তখন আমি কিন্তু সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা আর কেমিস্ট্রি নিইনি, আমি হিস্ট্রি নিয়েছিলাম, বাংলা নিয়েছিলাম। আচ্ছা, অথচ বাংলা আমি পড়েছি 11 পর্যন্ত আর হিস্ট্রি আমি পড়েছি 8 পর্যন্ত। আমি পরীক্ষা দিয়ে আমাকে কমপ্লিট করতে হয়েছে যারা মাস্টার ডিগ্রি করেছে হিস্ট্রিতে, মাস্টার ডিগ্রি করেছে এমএতে, তাদের সঙ্গে। তো এই জন্য হয় না। দেখুন, আপনাদের একটা বড় প্রশ্নের কিন্তু উত্তর আমি আপনাদেরকে বার করলাম, যে আজকে আমরা সবসময় আলোচনা করছি পশ্চিমবঙ্গ থেকে আইএএস আইপিএস কেন বেরোচ্ছে না, অন্যান্য স্টেট থেকে কেন বেরোচ্ছে, তার অসাধারণ কিন্তু একটা উত্তর আমরা স্যারের থেকে পেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এমন এমন তথ্য তুলে ধরছি যেটা কোনো মানুষ জানে না। আমরা চাই সেই ধরনের প্রশ্ন তুলে ধরতে। স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, আইপিএস একটা অত্যন্ত আকাঙ্ক্ষিত পদ, এই অত্যন্ত আকাঙ্ক্ষিত পদ আপনাকে কি কি সামলাতে হয় একটা আইপিএস অফিসারকে? এখন আইপিএস অফিসার পুলিশের উপরের দিকে পদ। ঠিক, আমি তো বললাম যে প্রথম পোস্টিং হয়, আমারও হয়েছিল। আমার জীবনে বোলপুর এসডিপিও হিসেবে আমার প্রথম পোস্টিং হয়েছিল। তারপরে কিছুদিন অ্যাডিশনাল এসপি থাকেন, বছর চারেকের মধ্যে এসপি হওয়ার উপযুক্ত হন। এসপি পর ডিআইজি আছে, আইজি আছে, অ্যাডিশনাল ডিজি আছে, ডিজি আছে। তো আপনাকে কোথায় পোস্টিং হবে তারপর আপনাকে কি সামলাতে হবে। যখন এসডিপিও বা এসপি হিসেবে যদি পোস্টিং হন, তা আপনার অধীনে যে থানাগুলো আছে তারা যাতে ঠিকভাবে কাজ করেন, আইন অনুসারে কাজ করেন, সেটা একটা পার্ট নিশ্চিত করা। তারপরে ধরুন যে কোনো এই যে মেলা খেলা এখন সাধারণ কথায় বলা হয়, তো সেরকম কোনো অনুষ্ঠান হলে, যে ঈদ হচ্ছে কি দুর্গাপূজা হচ্ছে, এই যে আজকে রামনবমী আছে, সেই সব যে অনুষ্ঠানে সমাবেশ হয়, তো সেগুলোর জন্য পুলিশি বন্দোবস্ত করা এবং নিশ্চিত করা যে এখানে যাতে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। এটাই পুলিশের, খুব অল্প কথায় যদি বলতে হয় তাহলে পুলিশের কাজ হচ্ছে যাতে কেউ অপরাধ না করে সেটা এনশিওর করা, আর যদি কেউ অপরাধ করে ফেলে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে কোর্টে পাঠানো তার বিচারের জন্য। এই দুটো হচ্ছে এক কথায় পুলিশের কাজ। এখানে একটা কথা শুনেছি স্যার, আধা সামরিক বাহিনীরও কাজ করতে হয়, এরকম কোনো ব্যাপার আছে কি? আধা সামরিক বাহিনী আমাদের কখন দরকার? কোনো কোনো ক্ষেত্রে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন যে বেলডাঙ্গায় আপনারা রেল অবরোধ, রাস্তা অবরোধ দেখেছেন, তো এই অবরোধটা তোলার কাজ কার? লোকাল থানা আছে, সেখানে যে পুলিশ আছে, ঠিক, তার উপরে যারা পুলিশ আছেন, যে ডিএসপি বা এসডিপিও, এসপি, সাধারণ প্রশাসনের যে সাব ডিভিশনাল অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো তারা এসে কমান্ড করলেন যে অবরোধ তুলে নাও। অবরোধকারী যদি অবরোধ তুলে নেয় তাহলে তো মিটে গেল। কিন্তু যদি অবরোধ না তোলে, জোর করে সরাতে হয়, তাহলে তো তাদের অবরোধকারীদের যতটা জোর, আপনার জোর তার থেকে বেশি হতে হবে, নাহলে তারা তুলবে কেন? তো তখন যদি স্থানীয় থানাতে যে পুলিশ আছে তাদের দ্বারা সেটা সম্ভব না হয়, তখন রাজ্যেরও বাহিনী আছে। আচ্ছা, দেখুন রাজ্য পুলিশের যে স্টেট আর্ম পুলিশের 11টা বাহিনী আছে, 11 ব্যাটালিয়ন, 3 ব্যাটালিয়ন ইস্টার্ন ফ্রন্টের রাইফেলস আছে, এটাও রাজ্যের পুলিশ। আবার কলকাতা পুলিশে 8 ব্যাটালিয়ন, এখন বেড়েছে কিনা আমি জানি না, 8টা ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, এক একটা ব্যাটালিয়ন মানে 1000 লোক। তখন এই সব লোকদেরকে ওখানে সাহায্যের জন্য পাঠানো হয়, ডিপ্লয় করা বলে সাধারণত। যখন আপনারা শুনছেন যে কেন্দ্র বাহিনীর ডিপ্লয়মেন্ট হচ্ছে, তো তখন তো এই রকম যখন রাজ্যের বাহিনীতে সম্ভব তখন রাজ্যের বাহিনী হয়ে গেল। যখন তারপরেও দরকার তখনও কেন্দ্রের বাহিনী আনতে হয়। কেন্দ্রের বাহিনী মানে সিআরপি, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এগুলো। স্যার এখানে একটা প্রশ্ন আমরা শুনেছি
যে কোনো কোনো ক্ষেত্রে আইপিএস অফিসারকে জীবন বলিদানও দিতে হতে পারে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের এখানেই তো হয়েছে। এই যে মিস্টার মেহতা ছিলেন, আমি তখন সবে এখানে আইপিএসে আমাদের ক্যাডার অ্যালটমেন্ট হয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলে এসেছি। ওই যে পোর্ট এলাকায় উনি তো রেড করতে গিয়ে নিহত হন। তা আপনি যদি আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যান, সেখানে যে আইপিএস অফিসাররা এরকম কাজ করতে করতে নিহত হয়েছেন, তাদের ওখানে মূর্তি পরপর আছে কয়েকজনের। অতএব সেটা হতেই পারে। তো আমি তো বললাম যে আপনি একটা ডাকাতি ধরতে গিয়েছেন, তো ডাকাতের লোকেরা তো আপনাকে ফুল ছুঁড়ে মারবে না, ডাকাতের লোকেরা আপনাকে গুলি করবে। তো সে গুলি একজন আইপিএস অফিসারেরও লাগতে পারে যদি তার প্রোটেকশন না থাকে, কিংবা মাথার কপালে কি প্রোটেকশন রাখবেন। আমারও একবার হেলমেট ছিল বলেন আমারও একটা গুলি লেগেছিল। আমি যখন ওই শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, ওই শামসিং চা বাগানের ওখানে পাহাড়ের উপর রেড করতে গিয়েছিলাম, যদি আমার মাথায় হেলমেট না থাকলে আমারও ওপরে পড়তো। তো এরকম হতেই পারে। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, আপনি মমতা ব্যানার্জি এবং বামফ্রন্টের বিরুদ্ধেও আপনি লড়েছিলেন, এটা ক্ষেত্রে ভয় লাগেনি আপনার? না না, এই কথাটা আপনারা ঠিক বলছেন না। দেখুন, ছোটোবেলায় আমি বামপন্থীদের সঙ্গেই ছিলাম, আমার পরিবার এখনও বামপন্থীর সঙ্গে আছে, ঠিক। এবং আমি বামপন্থীদের মিছিলেও যেতাম। এমনকি কলেজে যখন পড়ি, ওই এসএফআই ডিবেটে আমি হরকৃষ্ণ কুমারের কাছ থেকে প্রাইজও জমিয়েছি। তো আমি তাদের সঙ্গে লড়াই করেছি, এটা ঠিক নয়। কিন্তু ক্ষমতায় এসে বামপন্থী লোকেরা যদি অপরাধ করেন, তাদেরকে ছাড়ার আমি পক্ষে ছিলাম না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই জন্যে আপনাদের মনে হয়েছে যে আমি বামপন্থী সঙ্গে লড়াই, অপরাধের বিরুদ্ধে আপনি লড়েছেন? হ্যাঁ, আমার তৃণমূলের সঙ্গে লড়াই নাই, আমার যে লড়াই সেটা তৃণমূলের লোকদের অপরাধের বিরুদ্ধে। এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী যেহেতু প্রচণ্ড অপরাধী, সেই জন্য তার সঙ্গে আমার বিরোধ, আমি তার অপরাধের বিরোধিতা করি। স্যার, আপনি তো এই প্রশাসনিক লেভেলে কাজ করেছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে আমি আবার একটু লেখনী জীবনে ফিরে যাব? না, একদম 100-র উপরে বই লিখেছেন। একদম ঠিক কথা না। আমি আইপিএস হওয়ার আগে থেকে লিখি। আচ্ছা। আমি স্কুল জীবন থেকে লিখি। আচ্ছা। এবং হাই স্কুলের ম্যাগাজিনে আমার লেখা ছাপাইছে। আমি যখন ট্রেনে পড়ি তখন আমি স্কুল ম্যাগাজিনের এডিটরও ছিলাম। আচ্ছা। আমি যখন কলেজে পড়ি কলকাতার কাগজে আমার লেখা বেরিয়েছে। আচ্ছা। তারপরে ওই যখন আমি সিভিল সার্ভিসের জন্য তৈরি হচ্ছিলাম, অল্প 2-1 বছর আমার লেখালেখি ততটা করতে পারিনি, কিন্তু আইপিএস হওয়ার পরেই আবার লেখালেখি করি। আমি যখন শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, তখনই সেখানকার বিচিত্র বিশ্ব বলে একটা কাগজ ছিল, আমার একটা গল্প বের হয়। তারপরে তখন আজকাল পত্রিকা বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে 2 পৃষ্ঠার রঙিন পাতা করত। আচ্ছা। তা আমাকে নিয়েও তারা করেছিল। তো আমাকে নিয়ে যে যখন পাতা করে, তখন তার আমার একটা গল্প, দ্বন্দ্ব বলে একটা গল্প ছপে তাতে। আচ্ছা। তাতে প্রচুর চিঠি আসে। তখন তারা আমার কাছে আবার আরও গল্প চাইতে শুরু করে। আমি তখন কলকাতার কাগজের লেখক হয়ে যাই। এবং তারপরে আমি তো পোস্টিং নিয়ে কলকাতায় আসি। আমি কলকাতায় যখন রেসিডেন্ট স্পেশাল, আমি তখনও কেউ আমাকে সাহিত্যিক বললে আমি আপত্তি করতাম যে না, আমি সাহিত্যিক নই, আমার একটু ভালো লাগে লেখালেখি করে। কিন্তু 95 সালে হঠাৎ একদিন নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাকে ফোন করে বললেন যে এবারের আনন্দ পুরস্কার আমরা আপনাকে দিচ্ছি। আচ্ছা। আপনার বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক বইটার জন্য। ঠিক। তারপরে তো আর আমি যে সাহিত্যিক নই এটা দাবি করতে পারতাম না। সাহিত্য পুরস্কার পেয়ে গেলাম। তারপরে কয়েকটা পুরস্কার পেয়ে গেলাম সাহিত্যে। শরৎ পুরস্কার পেলাম, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সুশীলা দেবী স্মৃতি পুরস্কার পেলাম, এই যে প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় তাদের পূর্বাঞ্চলের পুরস্কার পেলাম, মিত্র ঘোষ পুরস্কার পেলাম, এরকম বেশ কয়েকটা পুরস্কার পেয়ে গেলাম। তখন আমি যে সাহিত্যিক নই সেটা আমার আর বলার ছিল না, এখনও বলতে পারি না। বিখ্যাত বই বকুল, ভূমিপুত্র, এগুলো তো আপনার বিখ্যাত। বকুল আমি শিলিগুড়িতে যে অ্যাডিশনাল এসপি থাকার সময়, আচ্ছা, যে অপরাধীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের এবং পুলিশের লোকদের, স্মাগলারদের যে যোগ সাজস দেখেছিলাম, সেইটা আমার মনে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি করেছিল। আচ্ছা। তো সেইটা তখন আমি প্রবন্ধের আকারে তো লিখতে পারছিলাম না, তো সেটা আমি উপন্যাস আকারে লিখি। আপনি এটা বুঝতে পারবেন যে এটা নিয়ে
ভারতের বিভিন্ন মিডিয়ায় সমালোচনা হয়েছে। তার মধ্যে টাইমস অফ ইন্ডিয়া মুম্বাই থেকে যে কাগজটা বেরিয়েছিল, তারা এই সমালোচনার হেডলাইন করেছিলেন, বেঙ্গল আইপিএস মাস্ক রিয়ালিটি উইথ ফিকশন। আচ্ছা, অর্থাৎ বাংলার আইপিএস অফিসার বাস্তবকে ফিকশনের আধারে লিখেছেন। তো আমার মনে হয় যে এদের লেখাটা খুব সঠিক ছিল, যে আমি লিখতে পারছি না যা লিখেছি। তো বকুল নিয়ে যখন প্রচণ্ড লেখালেখি হচ্ছে, ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে, তখন একজন সাংবাদিক চিফ সেক্রেটারিকে প্রশ্ন করলেন যে স্যার, আপনার নামটা একটু পাল্টে দিয়েছে বটে, কিন্তু মনে তো হচ্ছে আপনি আপনার দুর্নীতির কথা লিখেছে, তা আপনারা কিছু বলবেন না? তো বলে যে না, আমরা বইটা পরীক্ষা করছি, ওর বিরুদ্ধে যদি প্রসিডিং করা যায় আমরা সেটা দেখছি। স্যার, ভারতের সেরা আইপিএস অফিসারের মধ্যে আপনার নাম, একজন নরেন্দ্র কুমার, যিনি 2009 সালের ব্যাচ, কিরণ বেদি, আপনি। এই ভারতের সেরা আইপিএস, এটা কিভাবে সম্ভব? না, সেরা আইপিএস না, আপনি বোধহয় যেটা দেখেছেন একটা বোধহয় কিছু যেটা আছে যে মোস্ট অনেস্ট আইপিএস অফিসার, এই বলে কোনো সার্চ করলে আমার নাম আসে। ঠিক, সেরা মানেই মোস্ট হচ্ছে না না, মোস্ট অনেস্ট অফিসার একদম। তো এটা আপনি তো জানতে চাইছেন কী করে সম্ভব। এটা কিন্তু আমার থেকে অন্যদের ভূমিকা বেশি। কেন? আমি অনেস্ট, ঠিক, কিন্তু সবারই তো অনেস্ট হওয়া উচিত, বুঝলেন কিনা? একদম একদম। সকলেই যদি অনেস্ট হতেন তাহলে আমার কোনো আলাদা পরিচিতিই হতো না। একদম। সবাই অনেস্ট, আমি অনেস্ট, কিন্তু সবাই বেশ অনেস্ট হয়েছে বলে আমার অনেস্টিটা আলাদা করে মূল্য পাচ্ছে। অতএব আমাকে বিখ্যাত অন্য লোকেরা করেছে, কিন্তু আমি করিনি। স্যার, এখানে একটা প্রশ্ন, আপনি দীর্ঘদিন এই যে বললেন আমি অনেস্ট, আজকে জায়গায় দাঁড়িয়ে আজকের যে পশ্চিমবঙ্গে, আমি অনেস্ট নিজে বলি না, আপনি আমার যারা ঘোর বিরোধী, ঠিক, এই যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, আমি ডিসঅনেস্ট বলতে পারবে না। আচ্ছা, বলবে যে ও কথা শোনে না, ও আরও 5টা কথা বলতে পারে আমার সম্পর্কে, কিন্তু ডিসঅনেস্ট বলতে পারবে না। ঠিক, মানে এটা একদিন হয়েছিল, আমি বলছি, একটা টিভি চ্যানেলে আলোচনা চলছিল, তো এই শাসক দলের একজন প্যানেলিস্ট যিনি ছিলেন, তিনি চ্যালেঞ্জ করেন যে আপনি খুব অনেস্ট ছিলেন, আপনি নিরপেক্ষভাবে কাজ করতেন এরকম। তা আমি বললাম যে দেখুন, আমি উত্তর দিতেই পারি, কিন্তু আমি উত্তর দিচ্ছি না। যে কোনো রাজনৈতিক দলে, আপনার রাজনৈতিক দলেরই কাউকে জিজ্ঞেস করুন, আপনি জিজ্ঞেস করেন, আমি টিভি চ্যানেলকে বলছি কাউকে জিজ্ঞেস করা হোক। তখন আমি বলেছিলাম, নাম করে দিচ্ছি, আপনি যে ওই যে শিলিগুড়িতে গৌতম দেব আছে, সেটা তো আপনাদের পার্টির লোক, আপনি জিজ্ঞেস করুন। আমি শিলিগুড়িতে যখন অ্যাডিশনাল লিস্টে ছিলাম, তারপরে যে তাপস রায়, তখন তিনি তৃণমূলে ছিলেন, আপনি তাকে জিজ্ঞেস করুন। তো চ্যানেলের যিনি সঞ্চালক ছিলেন, তিনি তাপস রায়কে ফোন করেন। আচ্ছা, তো তখন তাপস রায় যেটা বলেন, উনি সেই যে প্যানেলের লোকদেরকে বলেন যে এটা হচ্ছে বক্তব্য, এরপর কিছু বলবেন। তো আমি এটা বলি না, লোকে আমাকে অনেস্ট অফিসার করে দিয়েছে। এবং ওই যে বললাম যে ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন যে মোস্ট অনেস্ট আইপিএস অফিসার, তা আমার নাম যে আসে, সেটাই লোকের জন্য। ঠিক। আমরা চলে এসেছি শেষের পথে, কারণ এত তথ্য স্যারের থেকে আজ পেলাম, আমার মনে হয় কোনো টিভি চ্যানেল এরকম তথ্য আপনাকে ধরে ধরে দেখাবে না। আমার স্যারের কাছে একটা প্রশ্ন, যে স্যার, আজকে যে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, আর আপনি প্রশাসনিক যে শক্ত হাতে দমন করেছিলেন, আজকে যদি আপনাকে সেই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসে, আপনার কি মনে হয় একটু স্বচ্ছ সমাজ গড়া যাবে? অবশ্যই করা যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি তো শিলিগুড়িতে যখন বিধানসভায় ভোটে ডিউটি করেছি, এই পুলিশের লোকদের নিয়েই করেছি। আমি কলকাতায় যখন ভোটে ডিউটি করেছি, এই পুলিশের লোক নিয়েই করেছি। এখনও কেউ বলুক যে তখন কেউ রিগিং করতে পেরেছে, তখন কেউ বোমা ছুটতে পেরেছে, তখন কেউ গুলি চালাতে পেরেছে। পুলিশের লোকেরা ঠিক থাকলে গুন্ডা বদমাশদের ওইসব মস্তানি থাকে না। ওই যখন এই যে কলকাতা পুলিশে যখন কর্পোরেশনে ভোট হচ্ছিল, আমাকে মুচিপাড়ায় তুষার তালুকদার নাম কমিশনার ছিলেন, ডেকে বলেন যে দেখো, আগের বার এখানে গুলি চলেছে, বোমা পড়েছে, সেই জন্য তোমাকে এখানে দেওয়া হচ্ছে। তা বললেন যে গুলিও চলবে না, বোমাও পড়বে না। আমি খুব বেশি কিছু করিনি, সব দলের রাজনৈতিক নেতাদের ডেকে
স্থানীয় নেতা। আমি বললাম যে দেখুন, যদি কাউকে বোমা ফেলতে দেখি বা গুলি করতে দেখি, আমি সে কে দেখতে যাব না, আমার লোককে বলবো গুলি করে ফেলে দাও, যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর বেঁচে থাকলে হাজতে। আমি আপনাকে বলে দিচ্ছি যে এইসব গুন্ডা বদমাশ যত দেখবেন না, ওরা মর্গেও যেতে ভয় পায়, হাজতে যেতেও ভয় পায়। আচ্ছা। যখনই জানে যে পুলিশ তাদেরকে হাজতেও পাঠাবে না, তখন তারা মর্দানি দেখায়। আর যদি জানে যে হাজতে পাঠাবে, তাহলে দেখবেন তখন আমি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে যায়। তো স্যার, আপনি তো এতদিন সততার সাথে কাজ করেছেন, 2019-এর রাজনীতিতে কেন আপনার মনে হলো যে একবার দাঁড়াই? দেখুন, আমি তো বললাম যে সাধারণ গ্রামের লেখাপড়া না জানা বাবা মায়ের ছেলে। আমার সম্পর্কে আপনাদের যে ধারণা আছে, আমি তার থেকে অন্যরকম ছিলাম। যেমন ধরুন, আমি যে আইপিএস নিয়েছি কেন, আমি আইআরএস বা রেলওয়ে সার্ভিস এগুলো নিইনি কেন? কারণ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানতাম, এসপিকে জানতাম। অন্যদের পোস্টমাস্টার জেনারেল বা এরকম পদের এসব থেকে আমি জানতাম না। অডিটর অ্যান্ড কন্ট্রোল জেনারেল, এদের আমি জানতাম না, ওই যা পড়েছি। তো আইএস যদি না হয় তাহলে আইপিএস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলে এসপি হবো, এই ভাবনা থেকে আমি নিয়েছি। তো সেটা নিয়ে আমি দেখলাম যে আইপিএস অফিসাররাও কি করা হবে, অপরাধীদেরকে ধরা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না যখন পোস্টিংয়ে থাকে। যেমন ধরুন, আমি বলছি, আমি বোলপুরের উদাহরণ দিচ্ছি, আমার ফার্স্ট পোস্টিং। একটা কেসে শাসক দলের এমএলএ এবং এমপির ছেলে নেতৃত্ব দিয়ে একটা দলকে নিয়ে এসে অন্য দলের একজন প্রধানের বাড়িতে হানা দিয়ে বাড়ির মেয়েদেরকে নাটক করে ছেড়ে দেয়, তারা পুকুরে গিয়ে ডুব দিয়ে ইজ্জত বাঁচায়, আর ছেলেদের মারধর করতে থাকে। তো একটা ছেলে যখন মারা যাচ্ছিল তখন পানি চাই, তো তখন ওই এমপির ছেলে অর্ডার দিয়ে তার মুখে প্রস্তাব করিয়ে দেয়। হাসপাতালে নিয়ে গেলে ছেলেটি পরে মারা যায়। তো আমার মানে প্রচণ্ড খারাপ লাগে। আমি এমএলএকে বাড়ি থেকে অ্যারেস্ট করি, এমপির ছেলেকেও অ্যারেস্ট করি, সে গরু তাড়া করে তারা অ্যারেস্ট করেছিল আমি ধীরে ধরে। তারপরে নিয়ে এসে হাজতে রাখি, মানে এমএলএকেও, এবং তারপরে কোর্টে পাঠাই। এমএলএ জামিন হয়, কিন্তু শর্ত হয় যে 3 মাস তিনি এলাকায় ঢুকতে পারবেন এবং প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে তিনি কোথায় আছেন। এমপির ছেলে জামিন হয় না, আমি যতদিন ছিলাম ততদিন হয়নি। কিন্তু আমাকে ওখানে জব্দ করার জন্য এখানে নেতা মন্ত্রীরা ওখানে হাজির হন। আমার এসপি ডিএম তাকে জামিন দিয়ে দিতে বলেন এমএলএকে। আমি বলি যে নন ভেলেবল অফেন্স, আমি জামিন দিতে পারি না, কোর্ট দিতে পারে। ডিআইজি হেডকোয়ার্টার ছিলেন সদানন্দ চক্রবর্তী, আমাকে ফোন করেন। আমি যখন আইনের কথা বলেন তখন বলেছি, তুমি আমাকে আইন শেখাতে এসো না, ঠিক হচ্ছে, আমি আইন তোমার থেকে ভালো জানি। আমি বলি, স্যার অনেক বেশি দিন চাকরি করলে যেটা আইন ভালো জানে, তো ওখানে যে একটা হেড কনস্টেবল আপনার থেকে বেশি দিন চাকরি করছে, তো আপনার থেকে বেশি আইন জানবে, তাহলে ওকে আপনি ডিআইজি করেন, করে আপনি হেড কনস্টেবল হন। সঙ্গে সঙ্গে ফোন কাট। এবং তারপরে আমাকে দামপানের জন্য এই এখানে পার্টির লোকেরা, মন্ত্রী, এমপি, এমএলএ গেলেন ওখানে নানুড়ে, মানে আমি যে অ্যারেস্ট করেছিলাম সেটা নানুড়া এলাকার ঘটনা। বরাবরই ওখানে শয়তান লোকদের অনেক প্রাদুর্ভাব হতো, আমি অ্যারেস্ট করেছিলাম সেই জন্য। তো সেখানে গিয়ে আমাকে ডিএমএসপিরা, এসডিওরা আগে থেকে খুব ভালো করে ব্রিফ করে নিয়েছে, তুমি কোনো কথা বলবে না। কিন্তু ওখানে গিয়ে দেখছে যে আমার ডিএমএসপি এই পদে থাকার জন্য ওদের অন্যায় থেকে অন্যায় কথার কোনো প্রতিবাদ করছে না। তো একটা সময় আপনারা জানেন, চিনবেন ভদ্রলোকের সত্যসাধন চক্রবর্তী, পরে তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তখন হাওড়া থেকে এমপি ছিলেন। উনি বলে ওঠেন যে আমাদের এমএলএও হয়েছে সেরকম, যদি আমার বাড়িতে যেত, আমার একটা লাইসেন্স রিভলভার আছে, আমি তাহলে গুলি করে মারতাম। আমার খুব খারাপ লাগে। আমি ডিএমএসকে বললাম যে আপনার কিছু বলুন, চুপ করে বসে আছে। আমি তখন উঠে দাঁড়ালাম। আমি বললাম যে স্যার, প্রথম গুলোতে যেতে আমি মরে যেতাম, তাহলে তো আপনি বেঁচে যেতেন, কিন্তু প্রথম গুলোতে যদি আমি না মরতাম তাহলে আপনাকে গুলি করে ফেলতাম,
আপনার কোমরে দড়ি বাঁধতাম, নিয়ে এসে হাজতে রাখতাম, তারপরে কোর্টে পাঠাতাম। একদম সব কজন পায়ের উপর দাঁড়িয়ে গেল যে এসডিপিওর এরকম অডাসিটি হয় কি করে, কোথায় বাড়ি এর? আলোচনা করে কোনো লাভ নাই, আলোচনা ভেঙে গেল আমার কথাতে। আমার 2-3 দিনের মধ্যে ওখান থেকে ট্রান্সফারও হয়ে গেল। তখনই কি মনে হয়েছিল যে আপনি রাজনীতিতে আসবেন? না, তারপরে দেখুন আমাকে ওখান থেকে ইস্টার্ন ফ্রন্টের রাইফেলসে পোস্টিং করা হলো, যেখানে আমি মানুষের জন্য কিছু না করতে পারি। আমার যখন প্রমোশন হলো আমাকে আবার ডেপুটি কমান্ডার হিসেবে ব্যারাকপুরে পোস্টিং করা হলো। তারপরে সেই এমএলএর বিরুদ্ধে তদন্ত করে যখন পার্টি যখন পেল এমএলএর দোষ, তখন আমাকে বাঁকুড়ায় অ্যাডিশনাল এসপি করা হলো। এবং যখন জেএনএলএফ ঝামেলা চলছিল, শিলিগুড়িতে কেউ সামলাতে পারছিল না, তখন হান্ডা সাহেবের কথা শুনে আমাকে শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি হিসেবে পোস্টিং করা হলো। শিলিগুড়িতে আমার পুলিশ জীবনের ক্লাইম্যাক্স, ওখানকার কথা পরে যদি সুযোগ হয় বলবো। তারপরে আমি কলকাতা পুলিশে আসলাম, এখানে ডিডি ছিলাম, ডিসি হেডকোয়ার্টার ছিলাম। তো এইসব করতে গিয়ে আমার মনে হলো যে আইএস আইপিএস অফিসাররাও সিদ্ধান্ত নেন না কি করা হবে। এই সিদ্ধান্তটা রাজনীতিবিদরা নেয়। আমি পছন্দ করি আর না করি, ক্ষমতাটা তাদের হাতে। তা আমি মনে করলাম যে কিছু দেশের জন্য করতে হলে রাজনীতিতে আসতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। সেই জন্যে আমি রাজনীতির যে কথা আপনি বলছেন, এই বয়সে যদি আপনার কাছে কোনো অপরচুনিটি আসে যে আপনি আসুন রাজনীতিতে, করবেন কি? আমি রাজনীতিতে আমার যে অভিজ্ঞতা, এখন রাজনীতি করতে যেটা লাগে টাকা তুলতে এবং টাকা দিতে, সেটা আমি করতে পারবো না। ঠিক। যেমন ধরুন আমাকে তো বিভিন্ন দল ও রাজনীতিতে যাওয়ার জন্য এসেছিলেন। এখানেই যেমন ধরুন তিনি এখন আর নেই, সময় মিত্র এসেছিলেন, কয়েকদিন এসেছিলেন, তার মধ্যে একদিন এখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত করে আমার কাছে আসছেন, তো আমি গেলে আপনাদের পার্টির কী লাভ হবে? তো উনি খুব আমার সঙ্গে ফ্র্যাঙ্কলি কথা বলতেন। বলে দেখুন, আপনি কলকাতা পুলিশে যখন ছিলেন তখন থেকে আপনাকে জানি, আপনাকে নিয়ে এসে আমাদের পার্টির খুব বেশি লাভ হবে না। আপনি টাকা তুলতেও পারবেন না, টাকা বিতরণও করতে পারবেন না। কিন্তু একটা লাভ হবে, যেমন মনমোহন সিং আছেন, সেই রকম আমরা বলতে পারবো যে আমাদের পার্টিতে একজন আছেন, অনেস্ট লোক আছে। এই যে অনেস্ট ফেস আমরা একটা দেখাতে পারবো, সেই জন্য আপনাকে আমরা ডাকছি। তো আমাকে রাজনীতিতে যেতে হলে আমি যদি এইভাবে থাকি, যে দলই হোক, যে আমাকে একটা অনেস্ট ফেস হিসেবে তারা বলবে, ঠিক, কিন্তু আমি তারা যা করছে সেগুলো মানা করতে পারবো না। তারা যে বেআইনিভাবে টাকা তুলছে, তারা যে বেআইনিভাবে টাকা দিচ্ছে, সেটা মানা করতে পারবো। যেটা উপেন বিশ্বাস করলেন, যেটা আপনার উপেন বিশ্বাসের কথা যেটা বলছেন, আমি কিন্তু সেটাকে মনে করি না। আচ্ছা, আমি কি বুঝিয়ে বলবো? বলুন, শুনি একটু, দর্শক বন্ধুরা শুনুন। আচ্ছা, উপেন বিশ্বাসের যে একটা পোস্ট দিয়েছিলেন সৎরঞ্জন, আচ্ছা, তাতে তিনি কি লিখেছিলেন যে রঞ্জন খুব সৎ, সেরকম টাকা দেয় গেল, ওদেরকে চাকরি দেয়, কেউ যদি কাউকে চাকরি না দিতে পারলে তার টাকাটা উনি ফেরত দেন, এই জন্য সৎরঞ্জন। এটা তিনি কখন জেনেছিলেন বলে লিখেছিলেন? যখন তিনি মন্ত্রী ছিলেন, ঠিক? আচ্ছা, যখন তিনি মন্ত্রী ছিলেন, জানলেন যে তার মন্ত্রিসভা এরকম টাকা আদায় করে চাকরি দিয়েছে, তো তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে বলে এটা বন্ধ করার দরকার ছিল। আর যদি বন্ধ না করতে পারতেন তাহলে মন্ত্রিসভা ছাড়া উচিত ছিল। আমার বিচারে যদি কোনো ব্যক্তি সৎ, উনি ছেড়েছিলেন কি? তখন ছাড়েন, তখন তো ছাড়েননি। আমি তারপরে বলছি, তারপরের বার ওনাকে টিকিট দেওয়া হলো, উনি হেরে গেলেন। কারণটা আমি জানি কী কারণে হেরেছিলেন, আচ্ছা, আমি সে আলোচনায় যাচ্ছি না। তখনও তিনি এরকম এই কথাটা বলেছিলেন কি? বলেননি তো। তারপরের বার ভোট যখন শুরু হলো 21 সালে 8 দফায় ভোট হয়েছিল, 7 দফা ভোট হয়ে গেল। 8ম দফারও যখন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যখন তিনি নিশ্চিত হলেন যে তাকে আর এবার টিকিট দেওয়া হচ্ছে না, তখন তিনি এটা বললেন। এটাকে সততা বলে? ঠিক। হ্যাঁ,
উনি মন্ত্রিসভায় থাকলেন, টাকা আদায় করে চাকরি দিচ্ছে সেই মন্ত্রিসভায়। উনি আবার প্রার্থী হলেন, টাকা আদায় করে যারা চাকরি দিচ্ছে সেই দলের থেকে। যখন ওনাকে টিকিট দিল না তখন আবার সত্যতা জেগে উঠলো। সেটাই। তো আমি এরকম লোককে সৎ বলি না। একদম। যাই হোক, আমরা অনেকক্ষণ স্যারকে পেয়েছি, আর কিন্তু রাখা সম্ভব হবে না, আমাদের সময় কিন্তু শেষ। স্যারের কাছে একটাই প্রশ্ন, সততা যদি শিখতে হয়, দুর্নীতিকে যদি আটকাতে হয়, তো আজকের দিনে এরকম ডক্টর নজরুল ইসলামের মতন আইপিএস অফিসার দরকার, যাতে একটা সুষ্ঠু সমাজ করা যায়। আমার স্যারের কাছে লাস্ট প্রশ্ন, যে আপনার জীবনে আপনি একটা সঠিক সমাজ গড়ার জন্য একটা ভালো পদক্ষেপ করেছিলেন, যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। দেখুন, আমি যখন কলেজে পড়ি তখনই আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল হওয়া দরকার বলে আমি ঠিক করেছিলাম এবং গ্রামের লোকদের নিয়ে মিটিংও করেছিলাম। কিন্তু তখন আমার কাছে টাকা ছিল না, অন্য কোনো লোকেরাও আমাকে টাকা দেয়নি, করতে পারেনি। কিন্তু আমি যখন চাকরিতে জয়েন করলাম আমার হাতে কিছু টাকা হলো। তারপরে আমি 95 সালে যখন আনন্দ পুরস্কার পেলাম, আমার বইয়ের রয়্যালটির 1.5 লাখ টাকা ছিল, আনন্দ পুরস্কারের 1 লাখ টাকা হলো, 2.5 লাখ টাকা হলো। তখন আমি আমার গ্রামে প্রথমে একটা প্রাইমারি স্কুল করি। তারপরে ওখানে আমি কলেজ করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, পলিটেকনিক করেছি, সেখানে বাংলা মাধ্যমের স্কুল করেছি, ইংরেজি মাধ্যমের স্কুল করেছি। পুরো নিজের পয়সায়? আমার শুধু পয়সাই নয়, সাধারণ লোকেরও পয়সায় আচ্ছা। করেছি। এবং সেখানে অন্য যেসব প্রতিষ্ঠান করেছি, 2003 সালে বাংলা মাধ্যমের স্কুলটা করেছিলাম। আচ্ছা। পরবর্তী কালে ইংরেজি মাধ্যমের স্কুল করি এবং সেটা সিবিএসসি অ্যাফিলিয়েশনও নেই। আমার বাংলা মাধ্যমের স্কুল থেকে এই 25 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে একটি ছেলে 6th র্যাঙ্ক করেছে। তো এই ছেলেটা জীবনে প্রতিষ্ঠিত হবে কি না, সে ছেলে ডোমকলের ছেলে, আমাদের স্কুলে নার্সারি প্রাইমারি থেকে পড়ছে। আচ্ছা। তো আমি এই যে এটা করছি যে অন্তত 5টা ছেলে মেয়ে আমার থেকে ভালো তৈরি হোক, ঠিক এটাই আমি মনে করি যে আমার যেখানে জন্মেছি, যাদের মধ্যে বড় হয়েছি, সেই জায়গা থেকে আর একটু যাতে আমি ভালো করে যেতে পারি, সেই ইচ্ছা থেকে। এবং এটাও একটা যে দেখুন, আমি একটা কথার উদাহরণ দিয়ে বলছি, বইমেলাটা তখন এই ময়দানে হতো। তো আমি বইমেলার স্টল নিয়ে এবারও নিয়েছিলাম। তো একটা ডাক্তার দম্পতির ছেলে এসে, আমি কাউকে পায়ের প্রণাম করতে দিই, কিন্তু সে জোর করে করবি, বলে তোমার জন্য আমি আজকে ফার্স্ট হয়েছি। বলে আমার জন্য কী করে ফার্স্ট হলে? তো ওদের ডিবেটের সাবজেক্ট ছিল যে পুলিশে চাকরি করে সৎ থাকা যায় না। তো বলছে আমি কি বলে শুরু করেছি জানো? আমি বললাম যে নজরুল ইসলামকে কি আপনারা অসৎ মনে করেন? করেন না তো? নজরুল ইসলাম তো পুলিশের চাকরি করেছিল, তাহলে পুলিশের চাকরি করে সৎ থাকা যায়? তারপরে আমি আজ যা থাকা সেগুলো বলেছি, আমাকে ফার্স্ট করে দিয়েছে বিচারকরা। তো দেখুন, আমার কেন এই কথাটা ভালো লাগলো যে দেখুন, একটা ছেলে একটা রোল মডেল দেখাতে পারছে। একদম। তো তার জন্যও আমাদের সৎ থাকা উচিত, তার জন্য আমাদের ভালোভাবে কাজ করা উচিত। সব মানুষই যদি অসৎ হয়ে যায়, ওই ছেলেটা কী করে বলবে যে সৎ থাকা যায়? একদম। যাই হোক, স্যারের এই লাস্ট কথাটা রেস দিয়ে বলবো, যদি আগামী দিনে কোনো ছেলে বা মেয়ে এই আইপিএস হওয়ার জন্যে বা প্রশাসনিক লেভেলে ভালো হওয়ার জন্যে আপনার কাছে যদি কোনো হেল্প চাই, আপনি করবেন? আরে সেটা অনেকেই আমাকে ফোন করেন, প্রতি সপ্তাহেই এরকম 2-1টা ফোন আমি পেয়ে থাকি। কোনো বাবা মা তো ছেলে মেয়েকে নিয়ে চলেই আসেন আমার কাছে। তো সেটা আমি সবসময় করার চেষ্টা করি। ঠিক। বা যদি কেউ কর্মজীবনে থেকেও আপনার থেকে কি পদ্ধতি অবলম্বন করলে আপনার মতো মানুষ হতে পারবে, সেরকম যদি কেউ হেল্প চায় কর্মজীবনে থেকে? আমি শুধু তাকে পরামর্শ তখনই দিতে পারবো, সে যদি যে কোনো অবস্থা সামনা করার জন্য তৈরি থাকে। দেখুন, আমার এই সততা বজায় রাখতে গিয়ে রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। আচ্ছা। তো এরকম এমনও হতে পারতো যে আমার পেনশন আমি পাবোই না। তো তখন অনেকে আমাকে ভয় দেখিয়েছিল। আমি বলেছিলাম আমার ভয় নেই, আমার দুটো ডাল ভাত লাগে, আমি দুটো ছেলে পড়ালেও হবে, আমি মাঠে গিয়ে কাজও করতে পারবো। অতএব
আমার যদি পেনশন চলে যায়, হ্যাঁ কিছু অসুবিধা হবে, আমাকে আবার এই বয়সে চাকরি করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আমার সংসার অচল হবে না। এই মনের জোরটা আছে, আমি সাধারণ ঘরের ছেলে হতে এই মনের জোরটা আছে যে আমার পেনশন না পেলে চলবে না, এরকম নয়। আমি দুটো ডাল ভাতের ব্যবস্থা করে নিতে পারবো, আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া শেখাতে পারবো, আমার পেনশন না পেলেও পারবো। আপনারা জানেন যে এসটিভি বাংলা একটা স্বচ্ছ সমাজ গড়ার জন্যে, একটা সঠিক সমাজ গড়ার জন্য বদ্ধপরিকর। আর তারই জন্যে আমাদের এসটিভি বাংলা টিভি চ্যানেল যে 24 ঘন্টার প্রোগ্রাম হয়, যদি আপনারা একটু দেখেন, আমার মনে হয় অনেক তথ্য ভালো ভালো পাবেন, যেখানে একটা সঠিক সমাজ গড়া যায়। আজকে যাকে দেখলেন যে সততার প্রতীক, স্বচ্ছ সমাজ গড়ার প্রতীক, সেই ডক্টর নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস অফিসার। আমরা চেষ্টা করেছি যারা স্বচ্ছ সমাজ গড়ার ব্যাপারে এগিয়ে আসে তাদেরকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করি। আর আজকে আমরা যে স্যারকে পেলাম, ওনার এই বক্তব্যটা যদি আপনারা একটু মন দিয়ে শোনেন, আমার মনে হয় অনেক মানুষই স্বচ্ছ হতে বাধ্য হবেন। কি আছে জীবনে, বেঁচে থাকার জন্য দরকার একটুকুনি, তার জন্যে এত রাহাজানি, এত মারপিট, এত দ্বন্দ্ব, কোনো মানে নেই। আজকে উনিও তো বেঁচে আছেন, উনিও তো কর্মজীবনে ছিলেন, একটাই কথা বললেন, পেনশন আটকালে কি হবে, মনের জোরই সব তাই। তাই আজকে এসটিভি বাংলা স্যারকে মনে করেছেন, এরকম একটা মানুষ যদি পশ্চিমবঙ্গে সারা ভারতে থাকে, আমার মনে একটা স্বচ্ছ সমাজ করা যাবে। তাই আমরা এসটিভি বাংলার পক্ষ থেকে স্যারকে আমরা আজ চেতনা সম্মানে সম্মানিত করলাম। আমরা স্যারের হাতে এই সম্মানটা তুলে দিচ্ছি, আগামী দিনে যাতে আপনারা এগিয়ে আসেন এই আশা রাখি। স্যার, আজকে আমার লাস্ট বক্তব্য, আজকের এই চেতনার সম্মান পেয়ে আপনার কেমন মনে হচ্ছে? দেখুন, যে কোনো ব্যক্তি যদি সমাজটাকে সৎপথে আনার চেষ্টা করেন, সততাকে সম্মান জানাতে চান, সৎভাবে বাঁচতে মানুষকে উদ্বুদ্ধ করেন, তাহলে আমার ভালো লাগে, স্বাভাবিক কারণে ভালো লাগছে। শুনলেন স্যারের কথা। আগামী দিনে আরও কিন্তু নতুন নতুন তথ্য নিয়ে আমরা হাজির হব। স্যারের অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেল আমাদের কাছে, উনি অনেক উত্তর কিন্তু দিতে পারতেন, সময়ের আবদ্ধ আমরা কিন্তু একদম আর বেশি এগোতে পারলাম না। আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।